দর্শক চর্চায় স্বাগতম। আমরা বিশ্বকাপের আরেকটি গুরুত্বপূর্ণ ম্যাচ নিয়ে কথা বলবো, বিশেষ করে আর্জেন্টিনার সমর্থকদের জন্য গুরুত্বপূর্ণ ম্যাচ। এমনিতে গ্রুপ পর্ব তারা পার করে ফেলেছে, তাই এই যে জর্ডানের বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচটি নিয়ে খুব একটা হয়তো বা হাইপ নেই, তবুও এই ম্যাচের মধ্যেও আছে আলোচনার অনেক বিষয়। সেসব কি তা নিয়ে আলোচনা করার জন্য আমাদের সাথে উপস্থিত আছেন রাজ শুভ নারায়ণ চৌধুরী। আচ্ছা, প্রথমেই আপনার কাছে জানতে চাচ্ছি, আর্জেন্টিনা এই ম্যাচটাকে কি সিরিয়াসলি নিবে, আর যদি নেয় তাহলে কেন? আচ্ছা, আপনি যেটা বললেন যে আর্জেন্টিনার অলরেডি রাউন্ড অফ 32-তে যাওয়া কনফার্ম, এবং শুধু তাই নয়, গ্রুপে সেরা হয়েই রাউন্ড অফ 32-তে যাওয়াই কনফার্মড। সো সেদিক থেকে দেখতে গেলে আসলে আর্জেন্টিনার এই ম্যাচে পাওয়ার কিছু নেই যদি আমরা ম্যাচের পয়েন্টের দিক থেকে চিন্তা করি। কিন্তু একে তো হচ্ছে আর্জেন্টিনার ফ্যানরা ডেফিনেটলি এই ম্যাচের দিকে আগ্রহ নিয়েই তাকাবেন। আর্জেন্টিনার এই ম্যাচে যেটা দেখার সেটা হচ্ছে যে আর্জেন্টিনা আজকে হয়তো সেরা একাদশ নামাবে কিনা সেটা নিয়ে অনেক কোশ্চেন আছে, ডাউট আছে। সেক্ষেত্রে বা মেসি কতক্ষণ খেলবেন, কী খেলবেন, অন্যরা কতক্ষণ খেলবেন, মূল তারকা যারা তারা কতক্ষণ খেলবেন সেটা নিয়ে অনেক কোশ্চেন আছে। সেক্ষেত্রে আর্জেন্টিনার বেঞ্চের শক্তি কেমন, কারণ বিশ্বকাপ জিততে গেলে তো আপনি শুধু 11 জন নিয়ে হবে না, সে আপনার বেঞ্চের শক্তিটা দেখতে হবে। সেক্ষেত্রে আর্জেন্টিনার অন্য প্লেয়ারদের বাজিয়ে দেখার একটা বড় সুযোগ, যেটা সাধারণত বিশ্বকাপের মতো টুর্নামেন্টে পাওয়া যায় না হয়তো অনেক ক্ষেত্রেই। আর্জেন্টিনা সেটা পেয়েছে আজকে, এবং যেহেতু জর্ডানও ঠিক প্রতিপক্ষ হিসেবে অতটা স্ট্রং না, উইথ অল ডিউ রেসপেক্ট টু দেম, স্পেশালি অস্ট্রিয়া বা আপনার এই মন্তব্য শুনলে কেপ ভার্দে কিন্তু একটু মন খারাপ করতে পারে। তারা একটু কোশ্চেন রেজ করতে পারে। বাট জর্ডান ঠিক কেপ ভার্দের মতো দেখাতে পারেনি আগের দুই ম্যাচে। আর আর্জেন্টিনা যেহেতু অস্ট্রিয়া বা আলজেরিয়ার বিপক্ষে অলরেডি জিতে গেছে, তাদের তুলনায় জর্ডান একটু দুর্বল প্রতিপক্ষ বলতেই হবে। তো সব দিক থেকে আর্জেন্টিনার জন্য এটা একটা বলতে গেলে বেঞ্চের শক্তি বাজিয়ে দেখার সুযোগ। আচ্ছা, ম্যাচের আগে সংবাদ সম্মেলনে কোচ লিওনেল স্কালোনি নিশ্চিত করে দিয়েছেন যে এই ম্যাচে মেসি স্টার্টিং 11-এ থাকছেন না, বদলি হিসেবে নামবেন কিনা সেটারও তিনি নিশ্চয়তা দেননি। সেক্ষেত্রে প্রশ্নটা তো এসেই যায়, 2 ম্যাচে 5 গোল করেছেন মেসি, গোল্ডেন বুটের যে একটা লড়াইটা, সেটার জন্য তো আরেকটা ম্যাচ খেলিয়ে দিতেই পারেন। জর্ডান যখন দল এক ম্যাচে 3-4 গোলও করে ফেলতে পারেন, তাহলে তো এমবাপে, হল্যান্ডের আর কোনো সুযোগ নেই। তবুও কেন মেসিকে বিশ্রাম দেওয়া? কারণ মেসির বয়স 39 হয়ে গেছে। গত 24 তারিখ 39তম জন্মদিনে কেকটা কেটেছেন তিনি। ক্রিকেট সমর্থকরা হলে বলতে পারেন যে একটি সারাদিনের ম্যাচ খেলেছেন, একটু বিশ্রাম দরকার। এখানে তো অনেক বিশ্রাম আছে, তবুও কেন স্টার্টিং 11-এ নেই? আচ্ছা, স্টার্টিং 11-এ নেই একটা, যেটা বললাম যে এটা হচ্ছে আর্জেন্টিনার যেহেতু টুর্নামেন্টের পরের রাউন্ডগুলোতে আপনার অন্যদেরও দেখতে হবে, অন্য প্লেয়ারদেরও প্রয়োজন হবে হয়তো। তো সেক্ষেত্রে মেসিকে বিশ্রাম দিলে অন্যরা কেমন খেলেন, কারণ মেসি আপনার প্রত্যেক ম্যাচে 90 মিনিট 39 বছর বয়সে এসে খেলতে পারবেন না। তো সেক্ষেত্রে অন্যদেরও তো স্টেপ আপ করতে হবে। তো ওই জায়গাটাতে অন্যদের বাজিয়ে দেখার সুযোগ, স্পেশালি আমি যদি বলি নিকো পাজের কথা বলবো, যাকে মেসির যখন গত 2 ম্যাচে যখন মেসিকে উঠিয়ে নেওয়া হয়েছে সেই জায়গাটা নিকো পাজ নেমেছেন। তো নিকো পাজ যদি আজকে খেলেন, শুরু থেকে খেলেন, সেক্ষেত্রে কেমন খেলেন, মেসির রোলটা কতটা ফুলফিল করতে পারেন সেটা একটা দেখার ব্যাপার হবে এক। আর আপনি যদি গোলের কথা বলেন, মেসির ক্ষেত্রে এটা আমি বলবো যে মেসির ক্যারিয়ার জুড়ে দেখেছি যে মেসি ঠিক গোলের রেকর্ডের জন্য খুব যে মানে গোলের রেকর্ডের পেছনে ছোটেন এমন না, রেকর্ড তার পেছনে ছোটে সেটা বলতে পারেন। বাট হ্যাঁ, মেসির আজকে দুটো রেকর্ডের, আপনার যদি মেসি আজকে সে 2 গোল 3 গোল যদি কিছু করে ফেলতে পারতো, সেক্ষেত্রে একে তো হচ্ছে ওয়ার্ল্ড কাপের গোল্ডেন বুট, আরেকদিকে হচ্ছে ওয়ার্ল্ড কাপের যেটা তার ইতিহাসের সবচেয়ে বেশি গোলের যে রেকর্ড অলরেডি তার হয়ে গেছে, সেটাকে মানে এমবাপ্পের জন্য আরেকটু, স্পেশালি এমবাপ্পের কথাই বলতে 4 বছরের জন্য কঠিন করে দেওয়া। সেই সুযোগটাতে। বাট মেসি আই গেস ওই চিন্তাটা করছে না, বাট আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনিরও ওই চিন্তাটা করার সুযোগ নেই, কারণ তার মেসির রেকর্ডের চেয়ে ডেফিনেটলি টিমের কম্বিনেশন বা অন্য প্লেয়ারদের দেখে নেওয়াটা বেশি ইম্পর্টেন্ট। তো সেই দিক থেকে মেসি শুরু থেকে না খেলাটাই বেটার। মেসি শুরু থেকে খেলবেন না সেটা আর্জেন্টিনা কোচ অলরেডি বলে দিয়েছেন। বাট যেটা ধারণা করা হচ্ছে মেসি হয়তো দ্বিতীয়ার্ধে কোনো একটা সময় নামতে পারেন। এটারও একটা রিজন আছে, কারণ হচ্ছে মেসি যদি আজকে একেবারে নাই খেলেন, সেক্ষেত্রে লাস্ট যে ম্যাচটা খেলেছেন সেখান থেকে রাউন্ড অফ 32 ম্যাচের মধ্যে 11 দিনের একটা গ্যাপ পড়ে যাবে। একটা টুর্নামেন্টের মাঝখানে 11 দিনের গ্যাপ কিন্তু যে কোনো প্লেয়ারের জন্যই একটা ঠিক ম্যাচ প্র্যাকটিস, মেসি হোক না কেন, ছন্দ কেটে যাওয়ার সম্ভাবনা থাকে, স্পেশালি যখন বয়স 39 বছরের বেশি, তার জন্য ম্যাচ রিদমটা আরও বেশি ইম্পর্টেন্ট হয়ে পড়ে। তো সেক্ষেত্রে হয়তো মেসিকে আমরা সেকেন্ড হাফে কোনো একটা স্টেজে নামতে দেখতে পাবো। মেসি একাদশে থাকবেন না তো এটা তো নিশ্চিত। আমরা দেখলাম যে ফ্রান্সের বিপক্ষে নরওয়ের মতো একটা দল, তারা 10টা চেঞ্জ নিয়ে 11 সাজিয়েছে। সেক্ষেত্রে লিওনেল স্কালোনি কি
অনেকগুলো পরিবর্তন এনে এই ম্যাচে একাদশ সাজাতে পারেন, যেহেতু নকআউট পর্বে আপনি পরীক্ষা নিরীক্ষা করতে পারবেন না, এটাই কি আর্জেন্টিনার সেরা সুযোগ কিনা? হ্যাঁ, এটাই শেষ সুযোগ। এবং যেটা যতটুকু জানা যাচ্ছে আর্জেন্টিনা বলতে গেলে আমরা যেটাকে হোলসেল চেঞ্জ বলি, মানে একেবারে একাদশে হয়তো আপনি বলতে গেলে 11 জনই চেঞ্জড, 11 জনের অন্য ভিন্ন 11 জন নিয়েই নামবে আজকে। মেসি খেললে একরকম আর না খেললে তো পুরো দৃশ্যপটটা বদলে যায়। সেক্ষেত্রে এই ম্যাচে আর্জেন্টিনার ফরমেশনটা কেমন হতে পারে, মেসি যেহেতু 11-এ নেই ওই সময়টাতে? আচ্ছা, আমরা সেটা সম্ভবত হোয়াইট বোর্ডে দেখে ফেলে অবশ্যই। আচ্ছা, আমরা যদি আর্জেন্টিনার একাদশটাতে যাই, যেটা আমি বললাম যে আর্জেন্টিনা আজকে মেসি তো মেসি পুরো আগের 2 ম্যাচে যে একাদশ ছিল সেটাতেই বলতে গেলে হোলসেল চেঞ্জ আনতে যাচ্ছে। ইভেন গোল পোস্টে যদিও এমি মার্টিনেজ খেলবেন নাকি হুয়ান মুসে, এটা নিয়ে একটু এখনও কনফিউশন আছে। আর্জেন্টিনার মিডিয়া টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে গোলকিপারদেরকে বিশ্রাম দেওয়াটা কি খুব গুরুত্বপূর্ণ? না, মানে ফুটবলে বলতে গেলে সবচেয়ে বেশি বিশ্রাম পান গোলকিপাররাই, স্পেশালি বড় দলের গোলকিপাররা যাদের খুব বেশি সারাক্ষণ সেভ করা ব্যস্ত থাকতে হয় না। বাট স্টিল ওই যে যেটা বললাম যে সবাইকে একটু সুযোগ করে হ্যাঁ, দেয়। আপনার হুয়ান মুসাকে যদি আপনি বাজিয়ে দেখা যে সেম এমি মার্টিনেজ কোনো কারণে কার্ডের কারণে বা ইনজুরির কারণে যদি না খেলতে পারেন, সেক্ষেত্রে অন্য কেউ তো প্রিপেয়ার রাখতে পারে, সেক্ষেত্রে হয়তো আমরা হুয়ান মুসাকে দেখতে পারি। আর্জেন্টিনা ওই যে 4-3-3 বা 4-4-2 হাইব্রিড ফরমেশন সেটাতেই খেলবে। রাইট ব্যাকে হয়তো আপনি গনসালো মন্তিলকে দেখবেন। সেন্টার ব্যাক পার্টনারশিপ পুরোপুরি নতুন। রোমেরো ইনজুর্ড, বাট ইনজুরিটা যেটা আর্জেন্টিনা ভক্তদের জন্য সুখবর যে তার ইনজুরিটা স্ক্যান করে দেখা গেছে তিনি হয়তো রাউন্ড অফ 32তেই হয়তো তাকে পাওয়া যেতে পারে, বাট সেটা যদি নাও পাওয়া যায় হয়তো রাউন্ড অফ 16 হয়তো তাকে পাওয়া যাবে। এনিওয়ে, সেই জায়গায় ওতামেন্দির কাছে হয়তো দেখা যাবে, তার পাশে হয়তো থাকবেন মার্কোস সেনেসি। লেফট ব্যাকে আমরা এর আগের 2 ম্যাচে মেদিনাকে দেখেছি, বাট আজকে হয়তো নিকোলাস ফিকোকে দেখব। মিডফিল্ড পুরোপুরি চেঞ্জ, বেইজে পারেদেস, তার সঙ্গে পালাসিওস এবং জিওভানি লো চেলসো, যিনি 2022 বিশ্বকাপের আগে আর্জেন্টিনার মিডফিল্ডের ভাইটাল কক যদি আপনি বলেন, আর্জেন্টিনার মিডফিল্ডের লিঞ্চ পিন যদি বলেন, যে তাকে দিয়ে মিডফিল্ডের সব কিছু তাকে ঘিরে আবর্তিত হচ্ছে, ওরকম একটা প্লেয়ার ছিলেন। কিন্তু 2022 বিশ্বকাপে ইনজুরির জন্য খেলতে পারেননি, বাদ পড়ে গেছেন। এই বিশ্বকাপে এই ম্যাচে তাকে হয়তো আমরা শুরু থেকে দেখতে পারি। নিকো পাজের কথা আমরা বলছিলাম যে মেসি না খেললে ওই পজিশনটাতে নিকো পাজ খেলবেন, আজকে হয়তো আমরা এই জায়গাটাতে নিকো পাজকে শুরু থেকেই দেখতে পারি। এর সঙ্গে যোগ থাকবেন করি আপনাকে, যারা এই বিশ্বকাপে একটু ফুটবলটা বেশি ফলো করেন তাদের পক্ষে নিকো পাজকে এই প্রশ্ন তোলা যেতে পারে, কিন্তু রিয়াল মাদ্রিদের তিনি কিন্তু খেলোয়াড়, এবার খেলেছেন ধারে কোমোতে, এবং রিয়াল মাদ্রিদ তার জন্য 60 মিলিয়ন একটা ক্লজ দিয়ে তাকে সেল করার জন্য চুক্তিতে এনেছে। তার মানে তার পটেনশিয়ালের কিন্তু কোনো কমতি নেই। হ্যাঁ, নিকো পাজ অলরেডি কোমো এবার চ্যাম্পিয়ন্স লিগে, কোমোর মতো একটা দল যারা ইতালিয়ান লিগে ঠিক 2 সিজন আগেও কেউ সেভাবে চিনত না, সেস ফ্যাব্রিগাস তাদের কোচ, তারা এবার চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নিয়েছে। এবং তার একটা বড় রিজন নিকো পাজ, তার শুধু মানে গোল করেছেন, গোল করিয়েছেন, এবং শুধু তাই নয়, মানে মিডফিল্ডে খেলাটা আমরা মেসির কাছ থেকে যেটা অনেক সময় দেখি, অনেকটা ওই ঢঙেরই খেলা। হ্যাঁ, হয়তো ওই লেভেলে না হলেও ওই স্টাইলের খেলাটাই আপনি হয়তো নিকো পাজের কাছ থেকে দেখবেন। এনিওয়ে, রাইট উইংয়ে আপনি হয়তো জিওলিয়ানো সিমেনোকে দেখবেন, আথলেটিকো কোচ দিয়েগো সিমেনোর ছেলে, তাকে হয়তো দেখবেন। এর পাশাপাশি স্ট্রাইকে কে থাকবেন সেটা নিয়ে একটু কনফিউশন আছে। লাউতারো মার্টিনেজ আগের 2 ম্যাচে শুরু থেকে খেলেছেন। হুলিয়ান আলভারেজ ইনজুরি নিয়ে বিশ্বকাপে এসেছেন, আগের 2 ম্যাচে বদলি নেমেছেন। এই ম্যাচে ধারণা করা হচ্ছে যে হয়তো হুলিয়ান আলভারেজকেই শুরু থেকে খেলানো হতে পারে, আবার কেউ যেহেতু কেউ মেসি বলছে একাদশে থাকবেন, মেসি একাদশে থাকবেন না, হুলিয়ান আলভারেজেরই থাকার সম্ভাবনাটা বেশি। বাট আপনি যেহেতু লাউতারো মার্টিনেজ খেললেও তিনি যেহেতু ঠিক এখনও গোল পাননি, তার কনফিডেন্স বুস্ট করার জন্য হয়তো তাকেও, আলভারেজকে হয়তো আবারও বেঞ্চ থেকে নামানো হতে পারে, হয়তো লাউতারো মার্টিনেজকে শুরুতে নামানো হতে পারে, অথবা ভাইস ভার্সা, যে লাউতারো মার্টিনেজকে বেঞ্চ থেকে নামিয়ে আলভারেজকে শুরু থেকে খেলানো হতে পারে। তো এই পজিশনটা ছাড়া আদারওয়াইজ আই গেস এটাই হয়তো আর্জেন্টিনার 11 হতে যাচ্ছে আজকে। আচ্ছা, আর এই ম্যাচে জর্ডানের ফরমেশন কেমন হতে পারে আর্জেন্টিনার বিপক্ষে? আচ্ছা, জর্ডান সাধারণত 3-4-3 যেহেতু তাদের আসলে এই ম্যাচে সান্ত্বনার একটা জয়ের জন্যই তারা খেলতে পারে, বা ড্র, আর তো বিশ্বকাপ থেকে তাদের প্রাপ্তির কিছু নেই। আচ্ছা, জর্ডান 3-4-3 ফরমেশনেই খেলে। গোলকিপার, 3 ডিফেন্ডার, তারপর রাইট মিডফিল্ডার এবং 2 সেন্ট্রাল মিডফিল্ডার, আর হচ্ছেন লেফট মিডফিল্ডার, এইদিকে রাইট উইঙ্গার, স্ট্রাইকার এবং লেফট উইঙ্গার। এই হচ্ছে তাদের মূলত ফরমেশনটা সাধারণত এরকমই থাকে। বাট জর্ডান সাধারণত একটু
ডিপ ব্লকে খেলে আপনি হয়তো যদি, এবং যেহেতু অপোনেন্ট আর্জেন্টিনা, বল ডেফিনেটলি আর্জেন্টিনার প্লেয়ারদের পায়ে বেশি থাকবে, আপনি হয়তো সেক্ষেত্রে মানে জর্ডানের খেলাটা অনেকটা এরকম দেখবেন যে 3 ডিফেন্ডার, হয়তো এরা 2জন আরও নিচে নেমে যাবেন, সেক্ষেত্রে 5জন ডিফেন্ডার একটা লাইন তৈরি হবে, এরা 2জন কিছুটা হয়তো নেমে আসবেন। এখানে আপনাকে সেক্ষেত্রে একটু এই মনে 5-4 করিয়ে দিতে এর চাচ্ছি, 5জন ডিফেন্ডারের কথা বললেন। এই লিওনেল স্কালোনি কিন্তু এই প্রেস কনফারেন্সে বলেছেন যে জর্ডান যেহেতু 5জন ডিফেন্ডার নিয়ে খেলেন, এই জন্য তিনি ফরমেশনে কিছু একটু রদবদল আনবেন, এই জিনিসটা মাথায় রেখে। তার মানে এটা কি তাদের স্ট্রেংথের জায়গা কার? জর্ডানের? জর্ডানের? হ্যাঁ, ডেফিনেটলি। আপনি একটা হচ্ছে আর্জেন্টিনার জিউলিয়ানো সিমিওনেকে খেলানোর একটা বড় রিজন হতে পারে হচ্ছে আপনি যেটা ব্রাজিলের আমরা লাস্ট ম্যাচে ইয়ের ক্ষেত্রে দেখেছি, রায়ানের ক্ষেত্রে। রায়ান রাইট উইংয়ে খেলার কারণে কিন্তু অপোনেন্ট ডিফেন্সকে তিনি একটা স্ট্রেচ করে রাখেন, কারণ তিনি টাচ লাইন ধরে থাকেন এবং সেক্ষেত্রে অপোনেন্টের লেফট ব্যাককে বা আরও টাচ লাইনের দিকে সরে আসতে, অপোনেন্টের লেফট ব্যাক যখন টাচ লাইনের দিকে সরে আসেন তখন এই দুইজনের মধ্যে একটা গ্যাপ তৈরি হয়, যেটা ব্রাজিল বেশ ভালো কাজে লাগিয়েছে। তো এই জিনিসটা আজকে হয়তো আপনি জিউলিয়ানো সিমিওনের কাছ থেকে হয়তো দেখবেন। একই সঙ্গে আলভারেজ ডেফিনেটলি হয়তো এই জায়গাটাতে থাকবেন, সেক্ষেত্রে আপনি হয়তো তাগলিয়াফিকোকে দেখবেন এই জায়গায়, আমরা যেটাকে বলি উইথ বা মাঠ চওড়া করে খেলা যেটা আমরা বলি, সেই জিনিসটা সাপ্লাই করবেন হয়তো তাগলিয়াফিকো এইদিকে, আর এইদিকে হয়তো জিউলিয়ানো সিমিওনে। তো এই দুইজনকে খেলানোর একটা বড় রিজন হচ্ছে যাতে মানে জর্ডানের ব্যাক লাইনটা একটু স্ট্রেচড থাকে, যাতে তাদের ব্যাক লাইনের 5জনকে একেবারে খুব অল্প জায়গার মধ্যে না থাকে, যেন তাদেরকে ছড়িয়ে পড়তে হয়। তো এই জিনিসটার জন্য আপনি যেটা বলেন যে স্কালোনির ফরমেশনের চেঞ্জের কথা বলে যদি বলেন, আর্জেন্টিনার যখন বল পায়ে থাকবে আপনি হয়তো বেশিরভাগ ক্ষেত্রেই ফরমেশনটা অনেকটা এরকম দেখবেন, মানে ফরমেশন তো আসলে কাগজে কলম হিসাব, স্টাইলটা অনেকটা হয়তো এরকম দেখবেন যে এইরকম একটা ফরমেশন হয়তো আপনি দেখতে পারেন যে মানে তাগলিয়াফিকো এই পাশে জিউলিয়ানো সিমিওনে, নিকোপাস, ঠিক আমরা যেটাকে ফুটবলের ভাষায় জোন 14 বলি, ওই জায়গাটাতে হয়তো আপনি নিকোপাসকে দেখতে পারবেন। পালাসিওস এই জায়গাটাতে হয়তো আপনার বল ক্যারি করা বা কাউন্টারের ক্ষেত্রে সাপোর্ট দেওয়া, এই কাজটা হয়তো পালাসিওসের ক্ষেত্রে দেখবেন। আর লো চেলসো আপনার এই পাশটাতে, যেখানে যখন জায়গা দরকার, যাকে সাপোর্ট দেওয়া দরকার, আমরা যেটাকে ডেকয় রান বলি বা থার্ড ম্যান রান বলি, ওই জিনিসটা হয়তো আপনি লো চেলসোর কাছ থেকে দেখবেন। তো এইরকম হয়তো আপনি আর্জেন্টিনার ক্ষেত্রে দেখবেন, আর্জেন্টিনা যখন অ্যাটাকে যাবে। বিশ্বকাপে এখন পর্যন্ত 2 ম্যাচে আর্জেন্টিনার সবগুলো গোল তো করেছেন লিওনেল মেসি। এই ম্যাচে তিনি শুরুর একাদশে নিয়ে এখন বদলি হিসেবে নামবেন কি নামবেন না সেটা তো অন্য আলোচনা। এখন দুটো প্রেডিকশন তাই আপনার কাছে জানতে চাচ্ছি। প্রথমটা হচ্ছে এই ম্যাচে আর্জেন্টিনার হয়ে কে গোল করতে পারেন, ভিন্ন একজন নতুন স্কোরার, আর স্কোর লাইনটা কি হতে পারে এই ম্যাচের? আমার প্রেডিকশন এই ম্যাচে আলভারেজ গোল পাবেন, নিকোপাস হয়তো অ্যাসিস্ট পাবেন, আরেকটা গোল হয়তো আপনি দেখতে পারেন জিউলিয়ানো সিমিওনের কাছ থেকে, এবং আর্জেন্টিনা 3-0। 300। আপনার কি মনে আছে? রিয়াল মাদ্রিদ সমর্থক, তাই নিকোপাস হ্যাটট্রিক করে ফেলবে আর আর্জেন্টিনা জিতবে 4-0 ব্যবধান। এই হচ্ছে প্রেডিকশন। দেখা যাক দর্শক শেষ পর্যন্ত কোন প্রেডিকশন মিলে, আর্জেন্টিনা কষ্টার্জিত জয় পায় না বড় একটি জয় দিয়ে গ্রুপ পর্ব শেষ করে। চর্চায় আমরা প্রতিদিন প্রতিটি ম্যাচের আগে এভাবেই হাজির হব, ম্যাচের বিভিন্ন বিশ্লেষণ নিয়ে সেসবের অংশ হতে। সব সময় চর্চার সঙ্গে থাকুন এবং ফুটবল নিয়ে চর্চা করুন, বিশ্বকাপ নিয়ে চর্চা করুন। ধন্যবাদ।